বিহারে ভোটার তালিকার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর মানে বিশেষ নিবিড় সংশোধনকে ঘিরে হুলস্থুল কাণ্ড চলছে। সেই হুলস্থুল কাণ্ডের একটা ইতিবাচক ফল আমরা পেলাম সুপ্রিম কোর্টের কাছ থেকে। টানা 3 দিন ম্যারাথন শুনানি চলল সুপ্রিম কোর্টে। তারপরে বৃহস্পতিবার বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ অন্তর্বর্তী নির্দেশ দিলেন। কি সেই নির্দেশ? তা হলো যে 65 লক্ষ ভোটারের নাম এই এসআইআর এর পর তালিকা থেকে বাদ গেছে, সেই নামের তালিকা মুখ্য নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইট এবং জেলা নির্বাচন আধিকারিকের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। ম্যানুয়ালি মানে নিজেরা গিয়ে যাতে তালিকা দেখতে পারেন সেজন্য বুথ লেভেল অফিসারকেও সেই তালিকা টাঙিয়ে রাখতে হবে। সেই তালিকাতে দিতে হবে কেন তাদের নাম বাদ গেছে এবং আলাদাভাবে মৃত, যারা মাইগ্রেট করে গেছেন, অন্য জায়গায় চলে গেছেন এবং যাদের নাম একাধিক ভোটার তালিকায় আছে, এই ভাগ করে ভোটার তালিকার যাদের নাম নেই তাদের নাম প্রকাশ করতে হবে। আর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অন্তর্বর্তী নির্দেশ হলো যে 11টা নথি দেখানোর কথা বলা হয়েছিল নির্বাচন কমিশনের তরফ থেকে ভোটারদের, তার মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে আধার কার্ড। অর্থাৎ যারা নথি এখনো পর্যন্ত দেননি তারা আধার কার্ড নথি হিসেবে দিতে পারেন। এবং এই যে দেখা যাবে, অর্থাৎ আমার নাম যে নেই এটা আমি জানতে পারবো কিভাবে, সেটা সমস্ত সংবাদপত্র, যত রকমের সোশ্যাল মিডিয়া রয়েছে এবং ডিজিটাল মিডিয়া সব জায়গাতে খুব সরল ভাষায় পাবলিশ করতে হবে, প্রকাশ করতে হবে। এই গোটা বিষয়টা নিয়ে কথা বলতে এসেছি এ রাজ্যের প্রাক্তন মুখ্য নির্বাচনী আধিকারিক, যার নেতৃত্বে পশ্চিমবঙ্গে 2006-এ বিধানসভা নির্বাচন এবং 2009-এ লোকসভা নির্বাচন পরিচালিত হয়েছিল, দেবাশিস সেন। তার কাছ থেকে জানতে চাইব যে তিনি এই গোটা বিষয়টাকে কিভাবে দেখছেন এবং এরপর পশ্চিমবঙ্গের পালা এই এসআইআর এর, এই বিষয়টা এখানে কিভাবে হতে পারে বা এই যে সুপ্রিম কোর্টের যে নির্দেশ সেটার কি ফল হতে পারে। একটা বিষয় বলা দরকার, সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট কিন্তু চূড়ান্ত রায় এখনো দেয়নি। আগামী সপ্তাহে শুক্রবার এই শুনানি আবার হবে। ইলেকশন কমিশনের তরফে তাদের বক্তব্য জানানো হবে। আর অন্তর্বর্তী নির্দেশ পালন করার বিষয়টাও সুপ্রিম কোর্ট বলে দিয়েছে, আগামী মঙ্গলবারের মধ্যে ব্যবস্থা নিতে হবে নির্বাচন কমিশনকে। আমরা দেবাশিস সেনের কাছ থেকে জানতে চাইবো যে তিনি এই গোটা বিষয়টাকে কিভাবে দেখতে চাইছেন। আমার মনে হয় এটা অত্যন্ত স্বাভাবিক এবং সঠিক। কেন? আমরা যখন ইলেকশন কমিশনে ছিলাম আমাদের কিন্তু সবসময় বলা হতো যে সবাইকে নিরপেক্ষভাবে কমপ্লেন্ট নেবে। এই পার্টি দিয়েছে কমপ্লেন্ট, সুতরাং তার জন্য বেশি গুরুত্ব দিয়ে এক্ষুনি ভোটাও, ওই পার্টি ছোট পার্টি, তার জন্য কিছু করো না, এটা ঠিক না। এখন এতদিন ধরে এতগুলো লোক বলছে, অপোজিশনের জন্য পার্লামেন্ট পর্যন্ত বন্ধ হয়ে গেছে। তো ফ্যাকচুয়াল এনকোয়ারি, ফ্যাকচুয়াল খবর দেওয়া এটা তো করাই উচিত। আমাদের তো চিরকালই বলা হয়েছে যে একটা পিটিশন পেলে, একটা কমপ্লেন পেলে এটা তো খতিয়ে দেখতে হবে। তো আমার মনে হয় এই খতিয়ে দেখার বিষয়টা শুধু দেখা না, তার ফল প্রকাশ করাটা, এটা কিন্তু সত্যি অভিনব দিয়েছে। সবাইকে বলা, বিশেষত যার নাম কাটা গেছে তার তালিকা প্রকাশ করা, এ কিন্তু আমরা কোথাও দেখিনি। আমরা চিরকাল দেখেছি যে ফাইনাল তালিকায়, অর্থাৎ সেখানে বাতিলের লিস্টও থাকে, অন্তর্ভুক্তিও লিস্ট থাকে, কিন্তু ফাইনাল একটা তালিকা হয়। এখানে কারণ সহ বাতিলের লিস্ট করাটা ভীষণ ভালো হয়েছে, ট্রান্সপারেন্সি আনতে। আর আমিও জানি বুথ লেভেল অফিসার যদি কোনো ভুল করে থাকে সেটা সবার সামনে চলে আসবে। দ্বিতীয়ত যেটা হচ্ছে যে আধার কার্ডটা কি আছে এটা একটু দেখে নেওয়াটা ভালো বলে আমার মনে হয়। মানে এক্সাক্ট অর্ডারের টার্মিনোলজি কি আছে একদম পরিষ্কার বলেছে, আধার কার্ডকে নথি হিসেবে আপনাকে গ্রহণ করতে হবে, নথি হিসেবে গ্রহণ করতে হবে। আমরা কিন্তু চিরকালই জানি যে সেকশন 9 অফ দ্য আধার অ্যাক্ট, ওখানে কিন্তু পরিষ্কার বলছে না সিটিজেনশিপের কিছু না। এখানেও কিন্তু সিটিজেনশিপের কথা বলা হয়নি। আইডেন্টিফিকেশনের জন্য আধার তো হতেই পারে। একটা জিনিস যেটা, সেটা হচ্ছে 11টা যে নথি, তার মধ্যে এমন অনেক নথি আছে যেখানে কিন্তু আপনার জন্মের তারিখ বা জন্মের যে প্লেস, জায়গা, সেটার কোনো উল্লেখ থাকে না, কিন্তু সেটাকে তো আপনি নথি হিসেবেই গ্রহণ করছেন। হ্যাঁ, এখানে তো আরো একটা ডাইমেনশন আছে, ওদের ইনস্ট্রাকশনে লেখা আছে, যেটা সম্প্রতি ইলেকশন কমিশন টুইট করেও দিয়েছে, টুইট করে লিঙ্ক দিয়ে দেখেছে।
দিয়েছে, যে সেটা হচ্ছে 87 থেকে 2004, এই সময় আবার একটা জটিলতা চলে আসছে যে 87-তে জন্ম হচ্ছে বা আপ টু 2001 তার বাবা বা মায়ের নামটা থাকতে হবে। মানে 1987 পয়লা জুলাইয়ের আগে যারা জন্মেছে তাদের নিজেদের বার্থ সার্টিফিকেট হলেই হবে। 1987 পয়লা জুলাইয়ের পরে যারা জন্মেছে তাদের বাবা অথবা মায়ের যে কোনো একজনের বার্থ সার্টিফিকেট, তাতে ডেট অফ বার্থ এবং প্লেস অফ বার্থ থাকতে হবে। বার্থ সার্টিফিকেট ঠিক না, তার যদি আগের রোলে নাম থাকে, হ্যাঁ 2003-এ যাদের নাম আছে তাদের তো কিছুই দিতে হবে না। না, বাবার নাম 2003-এ রয়েছে, এবার ছেলে জন্মেছে 87-র পর, তাকেও কিছু দিতে হবে না, রোলে বাবার নাম আছে, তাতে অসুবিধা নেই। এবারে 1987 পয়লা জুলাই থেকে 2004-এর ডিসেম্বর পর্যন্ত এই নিয়ম চললো। 2004-এর ডিসেম্বরের পরে যারা জন্মাচ্ছে তাদের আবার বাবা মা দুজনেরই দিতে হবে বার্থ সার্টিফিকেট বা ওই ডেট অফ বার্থ। মানে হয় বার্থ সার্টিফিকেটের প্রমাণে যে যে নথিগুলো আছে, পাসপোর্ট থেকে আরম্ভ করে এগুলো একটা, অথবা তার বাবা বা মা বা বাবা এবং মা 2004-এর পর তাদের যে পুরনো ভোটার লিস্টে ছিল, যে ভোটার লিস্টটাকে স্যাক্রোসান ধরে এগোনো হচ্ছে, যে ভোটার লিস্টটাকে ধরে বাতিল করা হচ্ছে 65 লক্ষ, সেই ভোটার লিস্টে যে আমার বাবার নাম ছিল, দ্যাট ইজ এনাফ যে সেই ইন্ডিয়ান সিটিজেন। এইখানে আমার একটুখানি বলার আছে, সেটা হচ্ছে এই 65 লক্ষ যে বাদ গেছে এটা ওই ভোটার লিস্ট না, এটা হচ্ছে জানুয়ারি মাসে যে চূড়ান্ত ভোটার তালিকা সামারি রিভিশনের পর বেরিয়েছিল 2025-এর জানুয়ারিতে, সেখানে নাম ছিল 7,89,00,000 ভোটারের। সেখান থেকে 65 লক্ষের মতো ভোটারের নাম বাদ গেছে, কারণ এখন 7,24,00,000 নাম এসআইআর এর পর তালিকায় উঠেছে। তো সুতরাং সেই হিসেবে 65 লক্ষের নাম ঠিক আছে, সেটার রেফারেন্স ডেটটা আপনি বলছেন একটা অন্যরকম হবে, সেটা নিয়ে কোনো বিতর্ক নেই। বিতর্ক সবচেয়ে ভালো প্রিন্সিপালস অফ ন্যাচারাল জাস্টিস, আমাকে শাস্তি দেওয়া হলো, তো শাস্তিটা কেন হলো এটা আমি জানতে পারবো না এবং প্রতিকার করতে পারবো না, এটা তো ঠিক হচ্ছিল না, এবং এটা কোর্ট ঠিক করে দিয়েছেন, অত্যন্ত সাধু প্রস্তাব। তারপরেও টাইম থাকবে, নিশ্চয়ই যাদের ভুল হয়েছে সেটা সংশোধন করে নেওয়া হবে। এই যে 2 দিন ধরে যে টানা বা 3 দিন ধরে যে টানা শুনানি চললো, সেখানে যারা মামলাকারীর হয়ে যারা সওয়াল করলেন তাদের মধ্যে যেমন ছিলেন বিশিষ্ট আইনজীবীরা, তাদের মধ্যে যেমন কপিল সিবাল ছিলেন, প্রশান্ত ভূষণ ছিলেন, অভিষেক মানু সিংভি ছিলেন, বৃন্দা গ্রোভার ছিলেন, গোপাল শঙ্কর নারায়ণন ছিলেন। এরা বলছেন, বিশেষ করে অভিষেক মানু সিংভি, তিনি বলছেন 2001 থেকে 2024 এই 24 বছরে বিহারে মাত্র 4 কোটি বার্থ সার্টিফিকেট ইস্যু করা হয়েছে। তাহলে আপনি যখন বার্থ সার্টিফিকেটটাকে একটা প্রামাণ্য নথি হিসেবে চাইছেন, কত পার্সেন্টের কাছে এই বার্থ সার্টিফিকেট আছে, এটা একটা বিষয় চলে আসছে। এরকম আরো অনেকগুলো জায়গা রয়েছে যেখানে তারা বলার যেটা চেষ্টা করছেন সেটা হচ্ছে স্বাধীনতার পর দেশে এইরকম একটা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ভোটার লিস্টের হয়নি, কারণ এর লক্ষ্যই হলো ভোটারদের বাদ দেওয়া। মানে 65 লক্ষ বাদ গেছে কিন্তু একজনও যোগ হয়নি। আপনারা যখন রিভিশন করেছেন তার থেকে বাদ গেছে কিন্তু যোগও হয়েছে। হ্যাঁ, অলওয়েজ ইনক্লুশনস এন্ড ডিলিশনস, চিরকাল পাশাপাশি দুই ভাইয়ের মতো। এবারে জানুয়ারি মাসের যে চূড়ান্ত ভোটার তালিকা, তার নিরিখে 65 লক্ষ বাদ চলে গেল, কিন্তু নতুন করে কিন্তু কেউ যোগ হলো না। এই বিষয়টাকে বিশেষভাবে যোগেন্দ্র যাদব নিয়ে এসেছেন এবং তিনি 2 জন মৃত ভোটার, মানে যাদের নাম মৃত হিসেবে বলা হয়েছে, যারা মৃত তাদের হাজির করেছেন সুপ্রিম কোর্টে বিচারপতিদের বেঞ্চের সামনে, যেটাকে ইলেকশন কমিশনের তরফে যিনি হাজির ছিলেন সিনিয়র অ্যাডভোকেট রাকেশ দ্বিবেদী, তিনি নাটক ইত্যাদি বলেছেন। আমরা দেখেছি বিরোধী দলনেতা রাহুল গান্ধী, তিনি 7 জনের সঙ্গে তথাকথিত মৃত ভোটারদের সঙ্গে চা পান করছেন। তো সুতরাং এই যে ইলেকশন কমিশন যে কাণ্ডটা করলো এই স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন হিসেবে, সেটা নিয়ে অনেক প্রশ্ন আছে। আপনার কি মনে হয় যে প্রশ্নগুলো যথাযথ? যখন কেউ মারা যায় তখন তার নামটা সরানোর জন্য বাড়ির থেকে সেই তৎপরতা থাকে না, তারা অন্যান্য লাইফকে এগিয়ে নিয়ে যায়। যার নাম নেই তাকে ঢোকানোর জন্য বাবা মার যে তৎপরতাই, তোর 18 বছর হয়ে গেছে, এক্ষুনি 6 নম্বর ফর্ম জমা দে, নভেম্বর মাসে বুথে সামারি রিভিশন হবে। কিন্তু যিনি মারা গেছেন সেখানে কিন্তু তৎপরতা থাকে না। যখন অনলাইনে ডেটাবেসগুলোকে অ্যাক্ট করা যাবে তখন সবসময় ইলেকট্রাল রোলটা
চালু থাকবে। আজকে বললো তো আজকে অটোমেটিক নাম কেটে গেল বা একটা ডাউটফুল চিহ্ন দেওয়া হলো, নইলে একটা ব্যাকলগ সবসময় থাকবে। এটা কিন্তু ইনক্লুশনের ক্ষেত্রেও ভালো। ইনক্লুশন মানে শুধু 18 বছর না, কেউ কাজ করতে অন্য জায়গা থেকে এসছে, তার ক্ষেত্রে হতে পারে চাকরি পেয়ে একটা জায়গায় পাটনায় চাকরি করতে এসছে, হতেই পারে, সেটা একটা হতে পারে। আর লোকে মারা যাচ্ছে, এর ফলে অ্যাকচুয়াল ঘটনার থেকে রোলটা সবসময় একটু অসামঞ্জস্যপূর্ণ থাকে। এখন সেটা টেকনোলজিতে ঠিক করা যায়। হ্যাঁ, কিন্তু এরকম তালিকা কি আপনাদের কখনো হয়েছে যেখান থেকে শুধু বাদই গেছে, কোনো কিছু যোগ হয়নি কখনো? না, এরকম তো আমাদের কখনোই হয়নি। সেটা নিয়েই কিন্তু প্রশ্নটা উঠেছে, যার ফলে এই 65 লক্ষের নাম প্রকাশের যে নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট, তাতে বিচারপতি সূর্যকান্ত একদম পরিষ্কার বললেন যে যে অনাস্থা, ট্রাস্ট ডেফিসিয়েন্সি, এইটা তো কমিয়ে দেবে যদি আপনারা এই তালিকাটা প্রকাশ করেন। নির্বাচন কমিশনের নিশ্চয়ই আমি একদম ভীষণ সমর্থন করছি সুপ্রিম কোর্টের এইটা অনেক আগে করা ছিল। আমি আপনাকে বলি, এখন আমরা দেখব, সবাই দেখবে, যেটা কেউ কেউ অভিযোগও করছিলেন, কেন মেশিন রিডেবল দিচ্ছে না, কেন ওয়েবসাইট থেকেও খবরটা উঠে যাচ্ছে। এটা একটা ট্রান্সপারেন্সি এবং ট্রাস্টের ব্যাপার, সেটাও বলেছেন সুপ্রিম কোর্ট, যেটা করতে হবে। হ্যাঁ, এটা করা উচিত। লোকে দেখুক, ওদের তো লোকানোর কিছু নেই বলেই বলছে। এবং আমিও বিশ্বাস করি এত বড় একটা যন্ত্র, ওকে অত সহজে ম্যানিপুলেট করা যায় না। কেয়ারলেসনেস হতে পারে, ভুল হতে পারে, কিন্তু মানে কিন্তু আবার বলি দেবাশিস বাবু, আপনার অভিজ্ঞতা থেকে বলুন, 2006 বিধানসভা নির্বাচনের কত মাস আগে সামারি রিভিশন শেষ করে আপনারা তালিকা বের করে দিয়েছিলেন? কতদিন আগে একটা লাস্ট রিভিশন হয়, যেটা আমি বললাম না, দিন 10, সেটা একদম খুব ছোট্ট উইন্ডো থাকে, কোনো প্রার্থীর যদি গোলমাল থাকে। তা নইলে তো আমাদের মে মাসে নির্বাচন হয়, আমাদের জানুয়ারি ফেব্রুয়ারি মাসে বেরিয়ে যায়। তাহলে আপনি বলুন যে যে বছরে নির্বাচন বিহারে অক্টোবর নভেম্বরই ধরা হচ্ছে নির্বাচন হবে, বিধানসভা নির্বাচন, জানুয়ারি মাসে একটা ভোটার তালিকা, চূড়ান্ত ভোটার তালিকা সামারি রিভিশনের পর বেরিয়েছিল, সামারি রিভিশনের পর তারপরে হঠাৎ তড়িঘড়ি তাড়াহুড়ো করে 1 মাসের মধ্যে বা 2 মাসের মধ্যে এই যে একটা এসআইআর করা, এটাই তো সন্দেহের জন্ম দিচ্ছে যে কি প্রয়োজন ছিল, এত তাড়াহুড়ো কেন? আর এটা প্ল্যান করে এটা সুন্দরভাবে করা যেত, এত প্রশ্ন উঠতো না, এত সন্দেহও হতো না। ঠিক কথা, একদম আমি সহমত। এটা প্ল্যান করে সুন্দর করে করা উচিত ছিল। সবাই বুঝে যে রোজ প্রতিদিন মানুষ মারা যাচ্ছেন বা অন্য জায়গায় যাচ্ছেন, স্থানান্তরিত করছেন, সুতরাং মাঝে মাঝে এটাকে ঠিক করা দরকার। অবশ্যই কোনো ভুয়ো ভোটারের নাম থাকা উচিত নয়, যিনি এই দেশের নাগরিক নন তার নাম থাকা উচিত নয়, যিনি মৃত তার নামও থাকা উচিত নয়, কিন্তু পুরো জিনিসটার একটা প্রসিডিওর আছে তো। এবং এটার একটা বড় ব্যাপার, সে আমাদের সময় থেকে এবং তার আগে থেকেও চলছিল, সবসময় হয় টিচারদের বিএলও করা হয় বা লোয়ার লেভেল গভর্নমেন্ট অফিসারদের করা হয়, তাদের নিজস্ব অনেক কাজ থাকে। এই কাজের মধ্যে ইলেকশনটা অনেকটা বোঝার উপর শাঁখে নাটি হয়ে পড়ে, করতেও হবে। এই জন্য অনেকদিন ধরে খানিকটা কথাও হচ্ছে যে আজকাল প্রায় সারা বছরের নির্বাচনের কাজ লেগে থাকে, বাই ইলেকশন, স্টেট ইলেকশন, পঞ্চায়েত ইলেকশন, ইভেন পার্লামেন্ট ইলেকশন, এছাড়া রোল আপডেশনের কাজ সারাক্ষণই হয়ে যাচ্ছে। সুতরাং আলাদা একটা বাহিনী যদি ইলেকশন কমিশনের আন্ডারে থাকে, তাকে দিয়ে সুন্দরভাবে কাজ করানো যায়। তো আমার বক্তব্য হচ্ছে যে একটা আলাদা ক্যাডারও যদি হয়, মানে নির্বাচন কমিশনের নিজস্ব বাহিনী, তাহলেও এগুলো যত্ন করে দেখা যায়। এইটুকু টাইমের মধ্যে পার্ট টাইম অফিসার এবং স্টাফকে দিয়ে করা সম্ভব না। ওই যে 65 লক্ষ নাম বাদ গেছে, তারা বলছেন সেই তালিকায় দেখা যাচ্ছে যে বিএলওরা 10 থেকে 11% নাম, মানে বিএলওরা বলেছেন যে এটা এলিজিবল নয়। তো এটা কি বিএলওরা করতে পারেন? এটা এক নম্বর কথা। 2 নম্বর কিসের ভিত্তিতে করেছে? বিএলও এসব করতেই পারে না। হ্যাঁ, বিএলও হয়তো রেকমেন্ড করতে পারে, আমি নথি দেখলাম অমুক কারণে এটার বোধহয় সমীচীন হবে না, ডিসিশনটা ইআরও কে নিতে হবে, ইআরও বা ইআরও কে নিতে হবে। কিন্তু বিএলও যে লিখবে বিনা কারণে, আমার মনে হচ্ছে অমুক লোকের মুখটা ভালো নয় সুতরাং আমি দেবো না, এরকম আরবিট্রারি ডিসিশন তো কখনো হতে পারে না। যে কোনো সরকারি অফিসার বা আধিকারিক, তাকে তো একটা কারণ দেখাতে হবে। কিন্তু মনে হয় না যে 1 মাসের মধ্যে পুরো ব্যাপারটাকে শেষ করে ফেলতে হবে? পরের 1 মাসটা হচ্ছে ওই যে 65 লাখ, তারা আবার বলবেন যে আমার নাম কেন বাদ গেছে, সেই সব সংশোধন হবে। ফলে তাদের উপরে যে একটা সাংঘাতিক
চাপ ছিল। এটা তো বটে, আমি এই কারণেই বললাম সাংঘাতিক চাপ, শুধু এই কাজটার জন্য। প্লাস ওরা ফুল টাইম ইলেকশন অফিসে কাজ করেন না, ওদের আরো কাজ আছে, তাই তো। সুতরাং এই দুটো শিক্ষক ধরুন এই টাইমের মধ্যে পুরো ব্যাপারটা ভীষণ চটজলদি করার একটা চেষ্টা হয়। আপনি আগের দিনের সাক্ষাৎকারে বলেছিলেন যে ইআরও, ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার, এবং বিশেষ করে ইআরও আর তার সহকারী ইআরও রয়েছেন, ইআরওর উপর নির্ভর করছে যে এই যদি কোনো কাউকে দেখে সন্দেহ হয় বা কারোর সম্পর্কে কোনো রকম প্রশ্ন ওঠে, তাহলে পরে তার সন্তুষ্টিটা একটা বড় জায়গা। তো আপনি তো জানেন যে পশ্চিমবঙ্গের দুজন ইআরও এবং দুজন এইআরওর বিরুদ্ধে এই ভোটার তালিকায় গরমিলের একটা অভিযোগ উঠেছে, এবং সেটা খুব গুরুতর অভিযোগ, যার ফলে নির্বাচন কমিশন রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে এদের 4 জনকে সাসপেন্ড করতে হবে, তাদের বিরুদ্ধে এফআইআর করতে হবে, এবং একজন ডিইও, ডেটা এন্ট্রি অপারেটর, তার বিরুদ্ধে এফআইআর করতে হবে, যেটা রাজ্য সরকার প্রথমে বলেছিলেন যে আমরা করব না। তারপর মুখ্য সচিব নির্বাচন কমিশনকে গিয়ে একটু সময় চেয়ে নিয়েছেন এবং বলেছেন যে ঠিক আছে 21 তারিখের মধ্যে, 21শে আগস্টের মধ্যে এইটা কমপ্লাই করতে হবে, এই নির্দেশটা। তো ইআরও বা এইআরওর বিরুদ্ধে এই রকম অভিযোগ উঠলে আপনি কি করে ভরসা করবেন তাদের উপর? এখন পৃথিবীতে সব মানুষ তো সমান নয়। এখন ইআরও বা এইআরও যদি ইনফ্লুয়েন্সড হয়, অনেক রকম ভাবে ইনফ্লুয়েন্স হতে পারে। আমরা এখানে জানি যে টাকা দিয়ে ইনফ্লুয়েন্স করা যায়, পলিটিক্যাল ইনফ্লুয়েন্স হতে পারে, চেনা পরিচিতি হতে পারে। এখন গভর্নমেন্ট স্টাফকে এক্সপেক্ট করা হয় যে সে নিয়মের বাইরে যাবে না এবং সে নিরপেক্ষভাবে তার নিজের দায়িত্বটা স্বচ্ছতার সঙ্গে পালন করবে। এখন নিয়মের বাইরে যদি কেউ যায়, আপনি বলে দিলেন মানুষকে খুন করা অপরাধ, তাহলে কি মানুষকে খুন করছে না কেউ? তেমনি ভাবে, এবং তার বিধান কি, তার বিধান তার বিরুদ্ধে শাস্তি দিতে হবে। কেন ক্রিমিনাল জুরিসপ্রুডেন্স বলছে তাহলে তাকে দেখে অন্যরা আর করবে না। তো এই ক্ষেত্রে যদি তার দোষ থাকে তাকে শাস্তি তো দেওয়াই যেতে পারে। আর এখন দোষটা কি ধরনের, কি মাত্রায়, আগেও আমাদের সময় আমি বলি প্রচুর ইআরওকে ট্রান্সফার করতে হতো, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে ট্রান্সফার করা হতো, এরকম ইলেকশন কমিশনের ফুল বেঞ্চ আসতো, তারা বসতেন, বিভিন্ন তথ্য দেখতেন। কিন্তু সেটা কিন্তু হতো যখন একদম ইলেকশন সামনে এসে গেছে। হ্যাঁ, তখন আর এই যাদেরকে করা হয়েছে তারা কিন্তু এর আগের ভোটার তালিকায় এই গভর্নমেন্টের জন্য, এবং সেটাও একেবারে র্যান্ডম। এটা খুব প্রাসঙ্গিক না। যদি কর্তব্য গাফিলতি প্রমাণিত হয় তাহলে তো শাস্তি দিতেই হবে। এখন শাস্তির মাত্রাটা কি এটা তো বলা সম্ভব না কোনো আইনে লেখা নেই। এখানে ধরুন আপনারা যখন এরকম একটা শাস্তির মুখে কেউ পড়তেন, আপনাদের সময় কি এরকম হয়েছে যে সাসপেন্ড করতে হয়েছে এই ধরনের ভোটার তালিকায় গরমিলের জন্য? এক্ষুনি স্পেসিফিক ইনস্টেন্স আমাকে ভাবতে হবে, কিন্তু বেশিরভাগ পুরো হিটটা যখন আসতো তখন তো মাঝে কিছু হতো না, তখন ভোটের সময় হতো ওই যে তখন। এবং লাস্ট বছরের যে কন্টিনিউয়াস রিভিশনটা ওই জানুয়ারি থেকে যেটা শুরু, তখনই টেনশনটা বাড়তে থাকতো। আমাদের সময়েও অভিযোগ এসছে যে বাংলাদেশি ভোটার অনেক আছে, অপোজিশনরা বলেছে। আমাদের সময়ও এরকম ভূতের নাম ঢুকে আছে এরকম নিয়ে পথনাটিকা হয়েছে, কিন্তু সেখানে জোরপূর্বক কাউকে কিছু এলোমেলো করা হচ্ছে তা নয়। এবং সেখানে যদি কেউ করে থাকে তাকে সঙ্গে সঙ্গে ট্রান্সফার তো সবসময় হতো, রাইট অ্যান্ড লেফট, ডিএম পর্যন্ত ট্রান্সফার করে দিত যে না ও ভোটে। তখন এইরকম একটা পদক্ষেপ করলে ডব্লিউবিসিএস অফিসার যদি তিনি হন, তাহলে তাদের যে সংগঠন তারা চিঠি দিচ্ছেন যে একটা অস্বাভাবিক চাপের মধ্যে কাজ করতে হচ্ছে, একটা অদ্ভুত পরিস্থিতির মধ্যে তাদের কাজ করতে হচ্ছে, সুতরাং তাদের বিরুদ্ধে যেন কোনো শাস্তিমূলক ব্যবস্থা না হয়, এরকম চিঠিপত্র নিশ্চয়ই না। অ্যাসোসিয়েশন, কোন অ্যাসোসিয়েশন আইএস অফিসারদেরও ট্রান্সফার করা হয়েছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তো আইএস অফিসার হয়, তাদেরও ট্রান্সফার করা হয়েছে, সেটা কিছু না। আমরা জানি ডিজিকেও ট্রান্সফার করা হয়েছে, ট্রান্সফার করা হতো, কিন্তু সাসপেন্ড এখানে তো সাসপেন্ড লোয়ার লেভেলে করা হয়েছে, কিছু তো করা হয়েছে, কিন্তু পুলিশ এফআইআর এটা কি ক্রিমিনাল অফেন্স কিনা? ঠিকই, কিন্তু এক্ষেত্রে যদি ইলেকশন কমিশন একটা সাংবিধানিক সংস্থা এবং সংবিধান তাকে সেই ক্ষমতা দিয়েছে, এবং জনপ্রতিনিধিত্ব আইনেরও ধারায় তার একটা ক্ষমতা আছে, তো তিনি যদি নির্দেশ দেন, কমিশন যদি বলেন যে এই কাজটা করতে হবে,
সেক্ষেত্রে রাজ্য সরকারের বলা যে না আমরা কোনো ব্যবস্থা নেব না, অথবা মুখ্য সচিব চিঠি পাঠিয়ে বললেন যে তারা খুব সিনসিয়ারলি কাজ করছে, খুব কম্পিটেন্স নিয়ে কাজ করছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হলে তাদের মরালি তারা খুব ভেঙে পড়বে আর কি, ডিমোরালাইজড হবে। এইটাকে আপনি কিভাবে দেখেন? আমি এইভাবে এই ব্যাপারে কোনো মন্তব্য করবো না, কারণ এখনো সাবজুডিস রয়েছে, এখনো 21 তারিখ আসেনি। কিন্তু একটা কথা আমি বলবো, নিশ্চয়ই যদি গ্রিভান্স হয়, ধরুন আমাকে অন্যায়ভাবে সাসপেন্ড করা হয়েছে, হোয়াট ইজ দ্য কোর্স রিকোর্স টু মি? আই উইল গো টু দ্য কোর্ট। কিন্তু আপনি তো আমলা হিসেবে, প্রশাসনিক কর্তা হিসেবে অনেকদিন দায়িত্ব পালন করেছেন, এরকম পরিস্থিতির মধ্যে আপনাকে পড়তে হয়েছে যে আপনি যার অধীনে কাজটা করছেন, ধরুন মুখ্যমন্ত্রী, তিনি আপনাকে একটা কাজ করতে বলছেন, আর আপনি যাদের নিয়ন্ত্রণে রয়েছেন সেই কেন্দ্র আপনাকে বলছে যে এইটা এভাবে করতে হবে। এই দুটো চাপের মধ্যে পড়ে যে পরিস্থিতিটা হয়, বিশেষ করে প্রশাসনিক কর্তাদের, যারা আইএএস অফিসার, আইপিএস অফিসার, যারা এই দুটো সম্পূর্ণ প্রেক্ষিত আলাদা। একটা হচ্ছে ইলেকশন কমিশন, আপনি যখন কাজ করছেন তখন আপনার নিয়ন্ত্রণ করতে হচ্ছে ইলেকশন কমিশন। আপনি যখন চিফ সেক্রেটারি বা স্বরাষ্ট্র সচিব অর্থাৎ হোম সেক্রেটারি হিসেবে কাজ করছে, তখন আপনার নিয়ন্ত্রণ করতে হচ্ছে স্টেট গভর্নমেন্ট। দুটো সত্তা, কিন্তু দুটোই আইএএস অফিসার। আইএএস অফিসার তো একটা ক্যাডার, কিন্তু আপনি তখন কি পোস্টে, সিওর পোস্টে না চিফ সেক্রেটারি হোম সেক্রেটারি পোস্টে? চিফ সেক্রেটারি হোম সেক্রেটারি পোস্টে যখন থাকবেন, রুলস অফ বিজনেসে, যে আমাদের গণতন্ত্র চলে কি করে, একটা নির্বাচন হলো, ওথ নিলেন, মন্ত্রিসভা হলো, তারাই গভর্নমেন্ট, তাদেরকে এড অ্যান্ড অ্যাডভাইস করবে অফিসাররা ইত্যাদি। সেখানে যদি আমি কাল্পনিক কথা বলছি, ধরুন চিফ সেক্রেটারি লিখলেন এই নির্দেশ হচ্ছে, সুতরাং আমাকে এই কাজটা করতে হবে, ধরা যাক সাসপেন্ড বা ট্রান্সফার, তাহলে অনুমতি দিতে হবে। মনে রাখুন, রুলস অফ বিজনেসে লেখা আছে কোনো ডব্লিউবিসিএস অফিসার, আইএএস অফিসার, আইপিএস অফিসারকে ট্রান্সফার করতে গেলে কিন্তু মুখ্যমন্ত্রীর লিখিত অনুমতি লাগবে। ঠিকই। এইবারে পশ্চিমবঙ্গের বিষয়টাও এসেছে, এই সুপ্রিম কোর্টে যখন শুনানি হয়েছে তখন বলা হয়েছে যে পশ্চিমবঙ্গের পরে এসআইআর হবে, এটা প্রস্তুতি চলছে, সুতরাং আমাদের ব্যাপারটাও কিন্তু তখন এই একই ধরনের সমস্যার মুখোমুখি হতে হবে। 2026-এ ইলেকশন, তো এখনো যথেষ্ট সময় আছে। এই তখন সুপ্রিম কোর্ট বলেছেন যে যখন পশ্চিমবঙ্গে হবে তখন আমরা পশ্চিমবঙ্গের বিষয়টা শুনবো, নিশ্চয়ই এটাও শোনার আছে। কিন্তু আপনি যে বললেন না যে আপনার সময়ও এই বাংলাদেশি ভোটার, মানে ভোটার তালিকায় বাংলাদেশিদের নাম ওঠা, এই অভিযোগটা উঠেছিল, তখনও খুবই জোরালো ভাবে উঠেছিল, এবং আমাদের সবারই মনে আছে যে বর্তমান মুখ্যমন্ত্রী তখন বিরোধী নেত্রী ছিলেন মমতা ব্যানার্জি, তিনি পার্লামেন্টে এই সওয়ালটা খুবই জোরালো ভাবে করেছিলেন যে প্রচুর বাংলাদেশি অনুপ্রবেশকারী পশ্চিমবঙ্গে ভোটার তালিকায়, তারা জাল রেশন কার্ড, ভোটার কার্ড ইত্যাদি বানিয়েছে এবং তারা ভোটার তালিকায় উঠে গেছে। এখন এই বিষয়টা তো আরো অনেক বেশি, এখন তো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলুন বা বিরোধী দল, তারা তো পরিষ্কার বলছেন যে কত কোটি দেখা যাবে যে শুধু বাংলাদেশি ভোটার ঢুকে বসে আছে পশ্চিমবঙ্গে, এবং রোহিঙ্গা, মানে বাংলাদেশি মানেই কি করে রোহিঙ্গা হয়ে গেল আমরা বলতে পারবো না। যাই হোক, তারা বলছেন যে বাংলাদেশি রোহিঙ্গা প্রচুর ভোটার তালিকায় ঢুকে গেছে। তো আপনারা এই যে বাংলাদেশি যাদের অভিযোগ আসতো, কিভাবে তাদেরকে বাদ দিতেন? আমি বলছি, প্রথমত যে কোনো অভিযোগ করলেই আপনাকে তো একটা কাগজ বা কিছু দিতে হবে। দুটো পদ্ধতি হয়, একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল হিসেবে ফর্ম 7 যেটা আছে, ওটাতে বাতিল করার জন্য আবেদন, তার সেখানে কিন্তু একটা স্থানীয় ভোটারকে ডিক্লারেশন দিতে হবে এবং তাকে কিছু কাগজ বা প্রমাণ বা সাক্ষী দিতে হবে, তার ভিত্তিতে এই আরো ওটাকে বিচার করে দেখবে। সেকেন্ড হচ্ছে, আমি যেটা এবারও বলছি, অভিযোগ যত বেশিরভাগ ক্ষেত্রে এত কাণ্ড করে উঠতে পারে না বড় রাজনৈতিক দলগুলো, তখন আমরা কিন্তু আমাদের নিজস্ব মেশিনারি দিয়ে আমরা ইয়ারোদের কাছে লিস্ট পাঠিয়ে দিতাম, দিয়ে বলতাম যে দেখো তো এর মধ্যে কোনো সত্যতা আছে না মিথ্যা কথা। তো সুতরাং এইটা কিন্তু আমরা দেখতাম এবং যথাসম্ভব যেটা প্রমাণ করা যেত ওই সময়ের মধ্যে, তখন এটা কিন্তু আমরা যাচাই করার চেষ্টা করতাম, এবং সেই টাইমটা পেরিয়ে গেলে আমরা লিখে রাখতাম ডি, মানে ডাউটফুল,
এই কথা আমরা লিখে রাখতাম। নির্দিষ্ট অভিযোগ দিতে হবে একটা কিছু কারণে, ধরুন আপনি আমার পলিটিক্যাল পার্টিতে বিলং করেন না, আমি আপনাকে বললাম আপনি বাংলাদেশি, এটা তো কোনো কাজের কথা না। সত্যিকারের যে অভিযোগ করছে তাকে কিন্তু কিছু একটা প্রমাণ বা ডকুমেন্ট দিতে হবে, মানে ওনার্স অফ প্রুফ তার উপরে আছে। একদম। তুমি কেন বলছো, কিসের ভিত্তিতে বলছো, সেটা তুমি কিছু বলো। মানে একেবারে সাম্প্রতিক যে ঘটনা সেটা হচ্ছে যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের যে সংশ্লিষ্ট বিভাগ, সেখান থেকে নামের তালিকা পাঠানো হয়েছে রাজ্য সরকারের কাছে যে এরা এরা বাংলাদেশি বলে আমাদের কাছে, কারণ এদের কাছে বাংলাদেশেরও পাসপোর্ট রয়েছে। ফলে রাজ্য সরকার মানে সংশ্লিষ্ট জেলাতে তারা পাঠাবেন যে আপনারা এটা খুঁজে দেখুন যে সত্যি এর মধ্যে কতটা সত্যতা রয়েছে। যাই হোক, তার মানে বাংলাদেশি কি নয় বা ভোটার ইত্যাদি এই পুরো ব্যাপারটাকে খতিয়ে দেখে তালিকা থেকে বাদ দেওয়া, এটা আপনারাও করেছেন, এটা নিয়মিতই হয়ে এসেছে। মানে হ্যাঁ, এবং আমরা বেনিফিট অফ ডাউট সবসময় যদি প্রমাণ করতে পারছি না এও হয় ও হয় এরকম আছে, সেই অবস্থায় আমরা স্থিত অবস্থায় রেখে দিতাম। কারণ একটা লোককে ভোটাধিকার থেকে আমি বঞ্চিত করব, কোনো প্রমাণ নেই, সাক্ষ্য নেই, সে অভিযোগের ভিত্তিতে, বিশাল ব্যাপার হয়ে যাবে। তা না, আমরা করতাম যে খতিয়ে দেখবো, যদি বুঝি যে সে বাংলাদেশি মানে রেসিডেন্ট নয়, নিশ্চয়ই আমি তাকে বাদ দেবো। ঠিকই। তার মানে ভোটার তালিকায় আরো বেশি মানুষকে নিয়ে আসার যে আপনাদের সময়ও শুধু না, তার পরবর্তীকালেও আরো কত বেশি মানুষকে বুথে নিয়ে আসা যায়, এইরকম একটা ক্যাম্পেইন সবসময় চলতো। সবসময় যে ভোটার তালিকা, আমরা ভোটার এডুকেশন ডে পালন করতাম, এবং সেটা কিন্তু হয়ে এসেছে। করতাম যে তোমরা ভোটার তালিকায় নাম দাও, মানে কি করে ট্রান্সজেন্ডারদের ভোটাধিকার হয়, এই পুরো বিষয়টা আমরা দেখেছি। এই প্রথম আমরা দেখলাম যে ভোটার তালিকা থেকে কত মানুষকে বাদ দেওয়া যায়, এবং এখন পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও সেই একই আমরা সওয়াল শুনছি যে না, বাদ দেওয়াটা বেশি জরুরি, অনেক বেশি যোগ হয়ে গেছে, সেগুলো সমস্ত বেনজল, এগুলোকে বের করতে হবে। ফলে এরপরে যেটা আসছে ঝড়, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গকে কেন্দ্র করে। তখন আবার আপনার কাছে আসবো এবং আবার আপনার মতামত নেব। আপনার অনেক সময় নষ্ট করলাম, অনেক সময় নিলাম, আপনাকে অনেক ধন্যবাদ। নমস্কার।